আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল হঠাৎ করেই প্রধান উপদেষ্টা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেখানে মূলত আলোচনা হয়েছিল জুলাই সনদ এবং সেই সনদ কবে স্বাক্ষর করা হবে সেটা নিয়ে, এবং সেই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। এবং সেখানে প্রধান উপদেষ্টার সামনে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই এবং দু একটা বিষয় নিয়ে একটু কথাও বলতে চাই। সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে দৈনিক প্রথম আলো একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম হলো, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। এই একই ধরনের শিরোনাম আরও কয়েকটা পত্রিকা, ইত্তেফাক, আজকের পত্রিকা, এরা অনেকেই এই ধরনের একটা রিপোর্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক এই প্রত্যাশা করেছেন সালাউদ্দিন আহমেদ, মানে দেশের প্রধানতম রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন নেতা, এবং সেটাও প্রত্যাশাটা উনি করেছেন প্রধান উপদেষ্টার সামনে বসে, সামনে দাঁড়িয়ে। কেন? প্রধান উপদেষ্টার সঙ্গে কি প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অথবা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, অথবা এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনীগুলোর সম্পর্ক নষ্ট হতে পারে? সেটা কি? কে ঘটিয়েছে তেমন কিছু, নাকি উনি নিজেই ঘটিয়েছেন? আসেন আমরা আরেকটু ভেতরে যাই। উনি কি বলেছেন আমি পুরোটা আপনাদেরকে যদি পড়ে শোনাই ওই প্যারাটা, তাহলে আপনারা হয়তো নিজেরাই ধারণা করতে পারবেন। তিনি বলেছেন, আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক, এটা কেন বলছেন? দেখুন, আমি প্রশ্নগুলি করছি এবং এই প্রশ্নগুলি মানুষের মনে আসা কি স্বাভাবিক নয়? ওনার মতো একজন গুরুত্বপূর্ণ নেতা যখন বলছেন যে উনি চান না যে প্রতিরক্ষা বাহিনীগুলির মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক, তখন কিন্তু আমাদের এই প্রশ্ন তো অন্য সময় কেউ করে না। একটা বিশেষ ঘটনা তাহলে ঘটেছে, যে ঘটনার প্রেক্ষিতে ওনার মনে হয়েছে যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কার কারণে যাচ্ছে? কি ঘটনা ঘটেছে এর মধ্যে? আর নষ্ট হয়ে গেলে কি হবে? উনি তার পরের বাক্যেই বলেছেন, আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। তার মানে বিষয়টা সামথিং সিরিয়াস। দেখি তারপরে কি বলেছেন। তারপরে বলেছেন, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। নির্বাচনকে সামনে রেখে, তার মানে এই সময়ে, নির্বাচন তো সামনে, এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর তো মাত্র 4 মাস আছে, তাহলে নির্বাচন সামনে, একদম সামনে। এই সময়ে কিছু ঘটছে, তাহলে নির্বাচনকে সামনে রেখে অ্যাফোর্ড করতে পারবো না, তার মানে এখনই কিছু ঘটছে। কি সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু এই সময় হলে অ্যাফোর্ড করতে পারবেন না, অন্য সময় হলে পারতেন। এই সময় কি ঘটতে পারে? নির্বাচন ভণ্ডুল হতে পারে, অথবা নির্বাচনের পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে গণতান্ত্রিক যে শাসন, তার পরিবর্তে অগণতান্ত্রিক কোনো কিছু চলে আসতে পারে, এ ধরনের আশঙ্কা। আমি কিন্তু আশঙ্কাগুলো বলছি, কারণ আমি মনে করি উনি এই কথাটা তো পাবলিক করেছেন। ওনারা যদি রুদ্ধদ্বার কক্ষে বলতেন পরস্পরকে, তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা জানতামও না, ভাবতামও না, ভয়ও পেতাম না, অথবা আতঙ্কিত বোধ করতাম না, কিছুই করতাম না। কিন্তু যখন বিষয়টা পাবলিকলি চলে আসে, মিডিয়াতে, একাধিক মিডিয়াতে চলে আসে, তখন তো এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার। কি এমন ঘটছে, কেন ঘটছে, এবং
ঘটার পর এগুলো নিয়ে একটা রাজনৈতিক দলকে কেন সতর্ক করতে হচ্ছে সরকার প্রধানকে? আমরা জানি কিছুদিন আগে, দু একদিন আগে দুটো গুমের ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করতে আমাদের সামরিক বাহিনীর বেশ কয়েকজন ছিলেন। তাদের মধ্যে প্রায় 15 জনের মতো সামরিক বাহিনীতে বর্তমানে কর্মরত সিনিয়র পর্যায়ের কর্মকর্তারা আছেন। এই ঘটনায় কি এই ঘটনার কারণেই কি প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে? এই আলোচনাটা কিন্তু জরুরি। আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি কিছু মন্তব্য করেছেন। সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা এখন সার্ভিং, মানে এখন তারা দায়িত্বে আছেন, চাকরিতে আছেন, তাদের জন্য সামরিক বাহিনী একটা বিশেষ সাব জেল বানিয়েছে সেনা নিবাসের মধ্যে। সেখানে তাদেরকে আপাতত রাখা হয়েছে এবং তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য। হয়তোবা 21 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করার কথা, হয়তো ওখান থেকে করা হবে। কিন্তু তাতে কিন্তু যেন মনে হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব ঠিক হ্যাপি নন। তিনি বলতে চাচ্ছেন যে না, এটা ওরা কেন করবে, এটা পুলিশ করবে। যেহেতু গ্রেফতারি পরোয়ানা হয়েছে, পুলিশ করবে। পুলিশ তাদেরকে আদালতের সামনে নিয়ে আসবে, আদালত পরে সিদ্ধান্ত দেবে, মানে ট্রাইব্যুনাল পরে সিদ্ধান্ত দেবে যে তাদেরকে কোথায় রাখা হবে কি হবে না। তো তাজুল ইসলাম সাহেবের এই সিদ্ধান্ত অথবা এই বক্তব্য, এটার দিকে কি মির্জা ফখরুল, এটার দিকে কি আমাদের এই সালাউদ্দিন আহমেদ সাহেব ইঙ্গিত করেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা একটা কারণ হতে পারে। তো এগুলো তাহলে কেন করা হচ্ছে? এই কাজগুলো কি এখনই জরুরি ছিল? আমি কিন্তু সবসময় বলি, যদি গুম হয়, খুন হয়, টর্চার হয় কারোর প্রতি, সে যদি সিভিলিয়ানকে টর্চার করা হয়, এটা যদি আর্মি করে, অবশ্যই আর্মিকে অবশ্যই নিন্দা করতে হবে। এবং যেহেতু একটা সিভিলিয়ানকে করেছে, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়েই না, তো তারা যদি সেরকম কিছু করে তার বিচারও সিভিল কোর্টই হতে হবে। এটা আমি মনে করি পার্সোনালি। আমার মনে করে ভুল হতে পারে ভাই, আমি এভাবেই মনে করি। কিন্তু একটা কাজ আপনি করবেন, করার সময় যে সমস্ত কথাবার্তাগুলি বলবেন সেগুলো আপনাকে খুব সতর্কভাবে বলতে হবে, যাতে কারো ইগো হার্ট না হয়। কেউ কি কারো ইগো হার্ট করছে? এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। আমি আরও কিছু কথা বলে নেই, যে জিনিসগুলো এই সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন। সেখানে কি বলেছেন? উনি বলেছেন যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। তারপরে বোঝাই যাচ্ছে উনি এখানে আওয়ামী লীগকে বলেছেন এবং তাদের দোসর একটি দেশ, সম্ভবত ভারতকে ইঙ্গিত করেছেন। তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কোন সুযোগ? এই যে ভারসাম্যহীনতা, এই যে ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টা, এই বিষয়ে একটা সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি আরও বলেছেন, আরেকটা বাক্য পড়ে শোনাই। সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে। তো মোটামুটি কিন্তু মেসেজ ক্লিয়ার। এখন প্রধান উপদেষ্টা কি এই মেসেজটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। যদি বুঝে থাকেন, সেই অনুযায়ী কি তিনি কোনো ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেবেন উনি কি ব্যবস্থা নেবেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকি। আর যদি উনি কোনো ব্যবস্থা না নেন, তাহলে কি ঘটবে তার জন্য বোধহয় আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সম্মানিত দর্শক, জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অতি সম্প্রতি তিনি রীতিমতো একটি শব্দ বোমা ব্রাস্ট করেছেন। সাধারণত ভদ্রলোক নরম প্রকৃতির, কথাবার্তায় শালীনতা বজায় রাখেন, যথেষ্ট বিনয় এবং ভদ্র। সম্ভবত সাবেক সংসদ সদস্য ছিলেন, বেশ সিনিয়র মানুষ। কিন্তু এখন জামাতের মুখপাত্র রূপে তিনি বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল কথাবার্তা বলছেন,
এই সকল কথাবার্তা বেশ আলোচনার তৈরি করছে, অনেক ক্ষেত্রে বিতর্ক তৈরি করছে। তো জামাতের একটা সুবিধা হলো যে জামাতের যারা নেতা এবং কর্মী রয়েছেন তারা প্রায় সবাই তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সমালোচনা করেন না। পার্টির ভিতরে অভ্যন্তরীণভাবে খুব কঠোরভাবে এই বিষয়গুলো মানা হয় যে যারা পার্টির নেতাকর্মী রয়েছেন তারা যেন সর্বাবস্থায় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ, চালচলন, কথাবার্তাকে সমর্থন করে এবং পার্টির মধ্যে তাদের মজলিসে শুরা বা ইন্টারনাল কোনো বৈঠকে এই ধরনের নেতিবাচক আলাপ আলোচনা হয় কিনা বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির মতো সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইন জেনারেল জামাতের কোনো একজন নেতা যে কথাই বলেন না কেন সঙ্গে সঙ্গে সবাই সেটাকে সমর্থন করে। তো এটার ভালো মন্দ দুটো দিকই রয়েছে। আমাদের দেশে এটা প্রথা বিরুদ্ধ। তো সেই দিক থেকে কি হলো যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কথাগুলো বলছেন, তাদের যে বিশাল বট বাহিনী, তাদের যে সমর্থক বাহিনী, তাদের যে শিবির কর্মী যারা রয়েছে তারা সবাই এক বাক্যে জিন্দাবাদ বলছেন, এক বাক্যে সমর্থন জানাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বন্যা বয়ে দিচ্ছেন। দলের কিছু কিছু যারা ইসলামী বক্তা রয়েছেন যারা আগে মনে করা হতো যে এরাই আসলে দলটাকে এই অবস্থায় রেখেছে। একসময় দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরে তারেক মনোয়ার আসলেন, তারেক মনোয়ারের অনুকরণে মিজানুর রহমান আজহারি আসলেন, তারপর মিজানুর রহমান আজহারির অনুসারীর মানে অনুকরণে বা সমসাময়িককালে বেশ আরও কয়েকজন ইসলামী বক্তা ওয়াজের ময়দানে বেশ জনপ্রিয় তারা আসলেন। তো এদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী ইলেকশনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে জামাত সিদ্ধান্ত নিয়েছে এবং অনেককে প্রার্থী হিসেবে ঘোষণাও দিয়েছে। তো এরকম কয়েকজন ব্যক্তি যারা ওয়াজের ময়দানে প্রতিপক্ষকে ঘায়েল করতেন এবং ধর্মীয় বয়ানের মাধ্যমে সরকার বিরোধী বক্তব্য দিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদের সর্বনাশ করতেন। তো সেই মানুষগুলো এখন যে ওয়াজ করছেন, মাহফিল করছেন, এটা অনেকটা একতরফা। এখানে আওয়ামী লীগের লোকজন নেই, তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। আর যখন প্রতিপক্ষের বাধা না থাকে তখন সেখানে আসলে আলাপ আলোচনা জমে না। আর না জমার কারণে তারা কি করছেন, কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য একটার পর একটা বিতর্ক তৈরি করছেন। এমন সব বেফাস কথাবার্তা বলছেন, বেফাস মন্তব্য তারা করে ফেলছেন, যার ফলে পুরো জামাতের রাজনীতির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা উল্টে যাচ্ছে। তো এটা নিয়েও কিন্তু জামাতের যারা লোকজন রয়েছেন তারা নীরব, কিন্তু জামাতের অন্যতম মেন্টর, মুরব্বী এবং জামাতের আধ্যাত্মিক নেতা বাংলাদেশে যিনি আছেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক। তো তিনি অনেকটা গার্ডিয়ানশিপ নিয়ে, অভিভাবকত্ব নিয়ে যারা ইসলামী বক্তা তাদেরকে সতর্ক করে বলেছেন যে এভাবে বিতর্ক তৈরি করে কোনো কথা কিন্তু ধর্মীয় ময়দানে বা ধর্মীয় মাহফিলে বলা যাবে না, এ কথা বলেছেন। অন্যদিকে ডক্টর পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে থেকে তিনিও যথাসম্ভব তাদেরকে নার্সিং করার চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে না। তারা তাদের যে নিজস্ব যে গতি, সেই গতি অনুযায়ী কাজ করছেন। এবং প্রথম থেকে দেখা গেল যে আরও একজন ইউটিউবার রয়েছে যে সাধারণত খুবই নিম্নমানের, একেবারে নিম্নমানের। তো জামাতের তিনিও আধ্যাত্মিক গুরু ছিলেন। তো ইদানিং তিনিও দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস বা জামাত সম্পর্কে বাজে কথা বলছেন এবং নর্মালি আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলতেন ঠিক ওই রকম কথাবার্তা বলা শুরু করেছেন। তো যেটা বললাম যে এর কারণে কি হলো, জামাতের যে স্ট্রেংথ ছিল জুলাই আগস্ট বিপ্লবের পরে, বিশেষ করে পুরো 2024 সনটি, এটিকে মনে করা হতো জামাতময়তা। জামাতের বাইরে সামনেও কিছু নেই, পেছনেও কিছু নেই, আগামীতে জামাতই থাকবে, জামাতই রাষ্ট্র পরিচালনা করেছে এবং জামাত যখন চাইবে তখন নির্বাচন হবে এবং তাদের সেই হুকুমতকে চ্যালেঞ্জ করে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। এইরকম যখন একটা ট্রেন্ড চলে আসলো, সেটা 2025 সনে এসে নানা কারণে মুখ থুবড়ে পড়লো। এর অন্যতম কারণ মূলত সরকারের ব্যর্থতা। সরকার যেহেতু জামাত চালাচ্ছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, সচিবালয়ের কর্মকর্তা থেকে শুরু করে আরও স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে সেখানে শীর্ষ পদগুলো
সিদ্ধান্ত যেগুলো যে পদগুলো থেকে খুব রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তগুলো আসে, এই পদে জামাতের লোকজন ঢুকে গেছে। সেটা ক্যাবিনেট সেক্রেটারি হোক, শিক্ষা সচিব হোক, কিংবা ইলেকশন কমিশনের বড় বড় কর্তা হোক, কিংবা গোয়েন্দা সংস্থাগুলো হোক। বড় বড় গোয়েন্দা সংস্থা যাদের সম্পর্কে আলাপ আলোচনা একসময় করা যেত না, এখন তো সবাই সুযোগ পেয়ে, নতুন বিপ্লবের সুযোগ পেয়ে ক্যান্টনমেন্টকে গালাগাল করছেন, কেউ ভেঙে ফেলার চেষ্টা করছেন, কেউ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, ডিজিএফআই ব্যান করে দেওয়ার কথাবার্তা বলছেন। কিন্তু আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছি, আমরা এখনও তাদেরকে ভয় পাই, এবং ভয় না পাওয়ার কোনো কারণ নেই। এর কারণ হলো, যখনই যেহেতু তাদের হাতে অস্ত্র আছে এবং একটা সুসংগঠিত বাহিনী, তো সেই ক্ষেত্রে তারা হয়তো একটা ব্রিদিং স্পেস নিচ্ছে, কিন্তু যখনই তারা সময় পাবে মুহূর্তের মধ্যে মানে তাদের বিরুদ্ধে যারা যারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, প্রায় প্রত্যেকটা জিনিস কড়ায় গুন্ডায়, তারপরে সুদে এবং আসলে তারা সেটা আদায় করে ছাড়বেন। এটাই সাধারণত সামরিক বাহিনীর একটা রীতি। এমনও ঘটনা ঘটেছে যে আপনি সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে একটা বাজে কথা বলেছেন, একটা বাজে কর্ম করেছেন, ওটা রেকর্ড হয়ে আছে। পরবর্তীতে 20 বছর পর, 25 বছর পর, 50 বছর পর ঠিকই তাদের যারা উত্তরসূরি, তারা সেই পূর্বসূরিদের সঙ্গে যে সকল অপরাধ করা হয়েছে সেটার সাক্ষাৎ, মানে তারা সেটার প্রতিশোধ নিয়ে থাকে। ফলে কি হলো, এই জিনিসগুলো নিষ্পত্তি হয় না। যে সমস্যাটা তৈরি হয়েছিল রক্ষী বাহিনী গঠন করার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর, সেই সমস্যাটা শেখ হাসিনা শত চেষ্টা করে দূর করতে পারেননি। তিনি সেনাবাহিনীকে অকাতরে দিয়েছেন, সেখানে নিজস্ব লোক বসানোর চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এখন আওয়ামী লীগ মনে করে যে কোনো গণ অভ্যুত্থান নয়, জনগণ নয়, সেনাবাহিনী তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে, যে সেনাবাহিনীর জন্য এত কিছু করলাম। আবার এখন দেখুন, এই সেনাবাহিনীকে ঠিক রাখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য বর্তমান সরকার এখান থেকে হেলিকপ্টার কিনছে, ওখান থেকে প্লেন কিনছে, ওখান থেকে যুদ্ধ বিমান কিনছে, এবং এগুলো যত বেশি কেনাকাটা হবে তত বেশি এখানে কমিশন থাকবে, লাভ থাকবে, এগুলো মেনটেনেন্সের খরচ থাকবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, যেখানে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে না। কোনো একটা শিল্প প্রতিষ্ঠানকে যেখানে 1 কোটি টাকা ঋণ দেওয়া যাচ্ছে না, তো সেখানে 10,000 কোটি টাকা খরচ করে, 20,000 কোটি টাকা খরচ করে আমাদেরকে এখন যুদ্ধ বিমান কিনতে হবে। সেই কাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ জানেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানেন। এনিওয়ে, তো এখন এই যে সরকারের যে ব্যর্থতা, বিভিন্ন ক্ষেত্রে এই ব্যর্থতার কারণে সরকারের যারা স্টেক হোল্ডার ছিলেন, এনসিপি, জামাত, এরপরে বিভিন্ন এনজিও গ্রুপ, দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দূতাবাস, তারা সরকার থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, অনেকে পিছু হটেছেন, আর অনেকে পেছন থেকে টিপ্পনি কেটে বলার চেষ্টা করছেন যে আমরা তো এমনি এমনি ওদের সঙ্গে যাতায়াত করেছি, ইট ওয়াজ এ ফর্মাল রিলেশন, কিন্তু তাদের সঙ্গে আসলে আমাদের কোনো সম্পর্ক নেই। তো সেই দিক থেকে জামাতের উপরে যে অভিযোগ আছে বা ছিল, যে এরাই মূলত সরকারটিকে গঠন করেছে, এরাই সরকারটিকে পরিচালনা করেছে, এবং এই সরকারের সকল সফলতা এবং ব্যর্থতা সব কিছুর জন্য জামাত দায়ী। তো যেহেতু এই মুহূর্তে সরকার সফল হতে পারেনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম সুখ্যাতি এটি অনেকটা রিভার্স হয়ে গেছে, বুমেরাং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে জামাত অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করে চলেছে। এখন তারা সরকারের সমালোচনা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে, যদিও বেশিরভাগ জনগণ মনে করছে যে এগুলো সব সাজানো, তলে তলে ঠিকই তাদের সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে, মূলত বিএনপিকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য, এবং নিজেদেরকে একটি সত্যিকার রাজনৈতিক দল, জনগণের রাজনৈতিক দল, জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই ধরনের নাটক তৈরি করছে। ঘটনা যাই হোক না কেন, জামাত কিন্তু ঠিক আগের সেই জায়গাতে নেই। যেটা বলছিলাম, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি অভিযোগ করেছেন যে কিছু উপদেষ্টা, কতিপয় উপদেষ্টা, তারা সরকারের মধ্যে থেকে বিশেষ মহলের সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করছেন। বেশিরভাগ লোক বলার চেষ্টা করছেন যে কিছু কিছু উপদেষ্টা তারা বিএনপির সাথে যোগাযোগ করছেন,
আবার যারা আরও এক্সট্রিম পর্যায়ের যারা লোকজন তারা আরও একটু এগিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু অভিযোগগুলো খুব সাংঘাতিক। এর কারণ হলো এই উপদেষ্টা মণ্ডলীতে যারাই আছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সহকারী রূপে তার কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই জামাতের চোখের মণি, কলিজার টুকরা, নয়নের মণি, প্রাণ ভ্রমরা হিসেবে এই গত 14 মাস ধরে সাপোর্ট করেছে জামাতকে এবং জামাতকে অবারিত সকল সুযোগ সুবিধা দিয়েছে। কোনো মন্ত্রণালয়, কোনো সরকারি দপ্তরে জামাতের কোনো শীর্ষ নেতা গিয়ে প্রিভিলেজ পাননি, সম্মান পাননি, মর্যাদা পাননি। আমি এই ধরনের ঘটনা কখনো শুনিনি। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরেও জামাত কেন এই কথাগুলো বলছে? দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো আরও যে বক্তব্য, সেটা হলো জামাত যে অভিযোগ করছেন যে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য যেটি তাদের পালন করার কথা উপদেষ্টা মণ্ডলীর ইন এ নর্মাল ওয়ে, সেটা তারা পালন না করে গোপনে তারা তথ্য পাচার করছেন, তারা অনৈতিক সুবিধা দিচ্ছেন এবং তারা কাউকে ক্ষমতা আনার জন্য আগামী নির্বাচনে এমন সব প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন যা কিনা সরাসরি জামাতের স্বার্থে আঘাত হানবে। তো এই বক্তব্য যদি আপনি ভাব সম্প্রসারণ করেন এবং এটিকে যদি আপনি উর্দুতে এই উপদেষ্টাদের যাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স আপনি বর্ণনা করতে চান, আপনি একটা সহজ বাংলা বলতে পারেন যে গাদ্দার, রীতিমতো গাদ্দার। তো সেই যে গাদ্দারি যে সকল উপদেষ্টারা করছেন তিনি অবশ্যই তাদের নাম বলেননি, কিন্তু যে ভয়টা তিনি দেখিয়েছেন সেটি হলো ওই সকল উপদেষ্টা যেখানে যেখানে গিয়েছেন, তারপরে যাদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে আবার উপদেষ্টা পরিষদের বৈঠকে যে সকল আলাপ আলোচনা হয়েছে এই সব রেকর্ড তাদের কাছে আছে। বোঝার চেষ্টা করুন কতটা ভয়াবহ। ধরুন মিস্টার পটল বা মিস্টার আলু নামের একজন উপদেষ্টা, তো মিস্টার পটল মিস্টার আলু তিনি টেলিফোনে কথা বলেছেন তার খালুর সঙ্গে বা তার মালিকের সঙ্গে, তার প্রভুর সঙ্গে, তার উদ্ধারদাতা, তার বন্ধু হামিমের সঙ্গে কথা বলেছেন। তো কথা বলে বলেছেন হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, ইয়া করেঙ্গা, ওয়া করেঙ্গা, নিশ্চিন্ত থাকেঙ্গা, এই সমস্ত কথাবার্তা বলেছেন। তো সেই কথাবার্তার টেলিফোনিক যে রেকর্ড, কল রেকর্ড, সেটা জামাত পেয়ে গেছে। এই গেল এক। এটা কিভাবে সম্ভব? তাহলে বুঝুন যে জামাতি কানেকশনটা কোন পর্যায়ে চলে গেছে, যে এই ধরনের উপদেষ্টাদের মানে একজন মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের কল রেকর্ড তারা পেয়ে গেছে। প্রশাসনের কোন জায়গাটাতে, কোন স্পর্শকাতর জায়গাটাতে তারা আছে এক, অথবা প্রশাসনের স্পর্শকাতর জায়গাগুলো কতটা চিসিং ফাঁক হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, যে এনি ওয়ান ক্যান ডু ইট। তারা ওখান থেকে গিয়ে বলতে পারে আমাকে ওর কল লিস্ট দাও, এবং তারা সেখান থেকে কল লিস্ট নিয়ে আসতো। তৃতীয়ত হলো জামাতের হাতে এমন প্রযুক্তি আছে যে ইসরায়েলের যে প্রযুক্তি দিয়ে এ সকল কল রেকর্ড করা হয়, সেই কি ম্যালওয়্যার, স্পাইস ম্যালওয়্যার, এরকম কীরকম একটা সফটওয়্যার যেন আছে, যেটা আওয়ামী লীগ সরকার ইসরায়েলের কাছ থেকে কিনেছিল বলে ওই সময়টাতে ব্যাপক বদনাম হয়েছিল। তো সেই সফটওয়্যারের চাইতেও আরও শক্তিশালী সফটওয়্যার, সেটি ইসরায়েলি হোক অথবা সেটি টার্কিশ হোক, এরকম সফটওয়্যার, হ্যাকিং করার সফটওয়্যার জামাতের কাছে থাকতে পারে, যা দিয়ে এ সকল কল তারা নিজস্ব যে স্যাটেলাইট আছে, নিজস্ব যে ইন্টারনেট প্রোটোকল আছে, তাদের নিজস্ব যে কমিউনিকেশন টিম রয়েছে তাদের মাধ্যমে তারা এইগুলো হ্যাক করে সব কিছু তারা নিজেদের মতো করে সময় মতো ব্যবহার করার যে যোগ্যতা, এটা তারা অর্জন করে ফেলেছে। তা বোঝার চেষ্টা করুন যে জামাত কোন পর্যায়ে চলে গেছে। তো এনিওয়ে, এটা গেল ফার্স্ট, তারা এই কলটা রেকর্ড করতে পেরেছে বা রেকর্ড তাদের কাছে আছে বা কেউ তাদেরকে দিয়েছে। কাজে জামাত কোন পর্যায়ে আছে আপনি বোঝার চেষ্টা করুন। সেকেন্ডলি হলো যে এই আলাপ আলোচনার প্রেক্ষিতে, অর্থাৎ মিস্টার আলু মিস্টার পটল তার খালুর সঙ্গে আলোচনা করেছে, অথবা তার মালিক, তার প্রভুর সঙ্গে, তার নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করেছে, বা যার সঙ্গে
সে দহরম মহরম করে আগামীতে সেফ এক্সিট নিতে চায়, তাদের সঙ্গে আলোচনা করেছে। করার পর ওই অনুযায়ী পরবর্তীতে বৈঠকে, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সেই আলাপ আলোচনাগুলো তারা আবার করেছে, এবং তারা যে আলাপ আলোচনাগুলো করেছে সেগুলো রেকর্ডও আবার ডক্টর আবদুল্লাহ তাহের, সৈয়দ, উনি সম্ভবত সৈয়দ বংশের ছেলে, তো তার কাছে আছে। তো সেক্ষেত্রে সেটা কী করে সম্ভব? উপদেষ্টা মণ্ডলীর বৈঠক মানে মন্ত্রী পরিষদের বৈঠক অত্যন্ত গোপনীয়। সেই বৈঠকের রেকর্ড তারা কিভাবে পেলেন, কে তাদেরকে দিল, তারা কিভাবে করলো, বা তাদেরকে এমন কোনো প্রযুক্তি আছে যে ওই রুমে তারা হয়তো দেখা গেল যে মশা এবং মাছির মতো ড্রোন তারা উড়িয়ে দিয়েছে, দেখতে মশার মতো মাছির মতো ভন ভন করে উঠছে, বাট ওখান থেকে তারা সব কিছু রেকর্ড করছে। তো মূল ব্যাপার হলো প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে গেছে, আর জামাত সম্পর্কে মানুষের মিথ এমন হয়ে গেছে যে তারা সব কিছু করতে পারে। তারা একেবারে সুই হয়ে ঢুকে ফলা হয়ে বের হয়ে যেতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তো এই যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে অভিযোগ করলেন উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধে, এটি নিয়ে কিন্তু কোনো উপদেষ্টা এখনো পর্যন্ত প্রতিক্রিয়া দেখায়নি, রাষ্ট্রও দেখায়নি, এবং তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা কেউ দেখায়নি। ফলে ধরে নেওয়া যেতে পারে যে ডালমেকুস কালা হায়। ভাবুন, গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে ভলকার টুর্ককে বলেছেন ইউনূস। আর ভলকার টুর্ক কিনা তার সঙ্গে সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইনসহ ফৌজদারি মামলা করেছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছে। কারণ ভলকার টুর্কের এখন আর উপায় নাই শুধু ইউনূসের কথা শোনার। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বটে সেনাবাহিনী, কিন্তু সেই সেনা কর্মকর্তাদেরকে এক সপ্তাহেরও বেশি সময় পরেও আদালতের কাছে, অর্থাৎ বেসামরিক আদালতের কাছে সমর্পণ না করার ফলে সচেতন ব্যক্তিবর্গের বুঝতে অসুবিধা হচ্ছে না, মানে আকেলমন্দকে নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে না যে সেনাবাহিনী এবং ইউনূস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ ঘটা সময়ের ব্যাপার মাত্র। মানে একটা বিরাট ঝড়, যে ঝড়ের ধাক্কা আপনার আমার সবার গায়ে এসে লাগবে, সে ঝড়ের আগে একটা ভীষণ গুমট শান্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই শঙ্কা থেকেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবধান করে বলেছে, কারণ বিএনপি বুঝতে পারছে যে একটা দীর্ঘ সময়ের জন্য অশান্তি, অরাজকতা, অস্থিতিশীলতা সৃষ্টি করতে না চাইলে, অর্থাৎ সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে রাজনৈতিক ফায়দা কোনো একটি পক্ষ পাবে, এমন একটা পরিস্থিতি অর্জন করতে না চাইলে একটা সশস্ত্র বাহিনী, সুশৃঙ্খল বাহিনী, সেই বাহিনীটির ভেতরে মানে এক পক্ষকে আরেক পক্ষর বিরুদ্ধে এক রকমের লড়াইয়ে লিপ্ত করে দিয়ে এবং সেইখানে সরকার একটা পক্ষ গ্রহণ করে আসলে খুব আশু কোনো সমাধানের প্রত্যাশা করা যায় না। বিশেষ করে বিএনপি দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর ভেতর থেকে জন্ম লাভ করে রাজনীতি করে এবং সেনাবাহিনীর কাছে তার নেতা জিয়াউর রহমানকে হারিয়ে এবং তারেক রহমানকে, তার আরেক নেতা, বর্তমানের শীর্ষ নেতা তারেক রহমানকে চিরতরে এক রকমের পঙ্গুত্ব এবং অসুস্থতা এই সেনাবাহিনী দিয়ে দেওয়ার পরেও বিএনপি জানে যে এই বাহিনীকে ব্যক্তি হিসেবে চিহ্নিত করে কোনো ব্যক্তিকে হঠাৎ আইনের আওতায় আনবার এই প্রচেষ্টা ন্যায় বিচারের প্রচেষ্টা হতে পারে না। বিশেষ করে বিএনপি জানে এই পরিস্থিতিটা সে কারণে যে যখন তারেক রহমানকে ১/১১ সরকারের সময় প্রায় 1 বছরের বেশি সময় ধরে সেনা হেফাজতে রেখে উল্টো করে বেঁধে দিনের বেশিরভাগটা সময় বললেন আকুতি জানিয়ে, তারপরেও যে তার মুক্তি মিলল না, তখন এই যে এখন যারা সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন, এই আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, প্রথম আলো, ডেইলি স্টার, এমনকি তখন রাজনৈতিক দল গড়ে বাংলাদেশের দায়িত্ব নিতে আকুল হয়ে ওঠা ডক্টর ইউনূস, সকলে সেনা হেফাজতে নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এবং প্রধানমন্ত্রী পুত্রকে বেধড়ক পেটানোকে
তার যে বিচার দরকার সেই অপরাধের বিচার কেউ করতে চাইছে না। আর এখন যেসব অপরাধের বিচার তারা করতে চাইছে বলে বলছে, তার মধ্যে দেশকে একটা দীর্ঘ সময় অস্থিতিশীলতা অরাজকতায় নিয়ে যাওয়ার রাজনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক ফায়দা হাসিলের স্বপ্ন আছে। সে কারণে বিএনপি সবচেয়ে সোচ্চার হয়ে উঠল এই কথাটা মনে করাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই বছর খানেকের বেশি সময়কার কমিশনে গিয়ে বিভিন্ন আলাপ আলোচনা শুনে আসছিলেন এবং বিএনপির মতামত দিয়ে আসছিলেন, তিনি আবারও মনে করিয়েছেন যে অতি বিপ্লবী হওয়ার কোনো সুযোগ নাই। তিনি বিএনপির তরফে হতাশা প্রকাশ করে বলেছেন যে তারা আশা করেছিলেন যে তরুণ নেতা আক্তার হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে নিউ ইয়র্ক নিয়ে গিয়ে ইউনূস সাহেব এই কথাটাই বুঝিয়ে নিয়ে আসবেন যে এই অতি বিপ্লব কোনো ভালো ফল বয়ে আনবে না, এবং তারা স্পষ্টত বলেন যে বাংলাদেশ এফার্ট করতে পারে না, বাংলাদেশের পক্ষে এটা কোনোভাবেই এই সময়ে এই উদ্যোগে সামিল হওয়া সম্ভব নয় যে সেনাবাহিনীর ভেতরে, প্রতিরক্ষা বাহিনীর ভেতরে একটা অস্থিরতা সৃষ্টি করা বাংলাদেশের জন্য এই সময়টায় কিছুতেই মঙ্গলজনক হবে না। শুনে আসি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি উদ্দেশ্য করে, আর কাউকে উদ্দেশ্য করে নয়। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ নাট্যমঞ্চে ঐকমত্য কমিশনের সভায় এসে বসলেন বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের মধ্যে ঐকমত্যে আনবার প্রচেষ্টার অংশ হিসেবে, সালাউদ্দিন আহমেদ কি বলছেন শুনে আসি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসরা 2024-এর জুলাই আগস্টে সেনাবাহিনী, ওয়াকার বাহিনীকে যেই হাতিয়ার ব্যবহার করে নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন, সেই হাতিয়ারগুলো, সেই ওষুধগুলো ঠিক এই সময়ে আবার ব্যবহার করতে চাইছেন। কিন্তু সেই ওষুধগুলো ডক্টর ইউনূসের পক্ষে কিংবা ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে অনেক ক্ষেত্রেই সমস্বরে একইভাবে একই সুরে কথা বলছে না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার কমিশনে চাকরি দিয়েছেন বাংলাদেশের সুশীল সমাজের যেই প্রতিনিধিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান, তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তরফে, টিআইবির তরফে একটা বিবৃতি দিয়ে এরই মধ্যে বলেছেন যে সেনাবাহিনীর উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এরপর সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে মোক্ষম ওষুধ, দাওয়াইটা যেই পক্ষটি দিতে পারে তার কাছে গিয়েছে ভলকার টুকের কাছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই প্রধান ভলকার টুর্ক 2024-এর জুলাইয়ে কিন্তু তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন যে ছাত্র জনতার আন্দোলনে যদি সরকারের নির্দেশনা মেনে ছাত্র জনতার আন্দোলনের দমন পীড়নে সেনাবাহিনী ভূমিকা রাখে তাহলে তিনি, অথচ এ দফায় যখন ভলকার টুর্ককে ইউনূস দায়িত্ব দিলেন যে তিনি যেন এবার সেনাবাহিনীকে ভয় দেখান, ওয়াকারুজ্জামানকে ভয় দেখান, যে ওয়াকারুজ্জামান যদি এক্ষুনি তার হেফাজতে থাকা 15 জন সেনা কর্মকর্তাকে তাজুল ইসলামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে না দেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ওয়াকারুজ্জামানের বাহিনীর চাকরি যাবে। তখন ভলকার টুর্ক একদিকে যেমন বললেন যে এই যে গুমের বিচার বাংলাদেশে শুরু হয়েছে, সেটা গুম ও নির্যাতনের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, এই বিষয়টি সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি কার্যক্রমের জন্য এসব কর্মকর্তাকে দ্রুত উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা জরুরি। তেমনি তিনি ইউনূস সরকারকে মনে করিয়ে দিলেন যে আন্তর্জাতিক আইনে নির্ধারিত যথাযথ প্রক্রিয়া ও সুষ্ঠু বিচারের কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে হবে। এসব সংবেদনশীল মামলায় ভুক্তভোগী সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং তিনি মনে করে দিলেন যে
সকল মামলায় যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচার নিশ্চিত করা জরুরি। নির্বিচারে আটক করেছে ইউনূস সরকার যাদের, সেসব ব্যক্তিদের মুক্তিরও আহ্বান জানিয়ে বসলেন। এবার আন্তর্জাতিক আইনের নির্ধারিত প্রক্রিয়া ও যথাযথ সুষ্ঠু বিচারের মানদণ্ড পূর্ণ করা হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে। তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে ঢালাওভাবে ডিজিএফআই এর যতজন মহাপরিচালক ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন শেখ হাসিনার শাসনামলে, কিংবা র্যাবের নেতৃত্ব পর্যায়ে ছিলেন সবার নামে মামলা দিয়ে দিয়েছেন, এই বিষয়গুলোকে তারা ঢালাও মামলা হিসেবে চিহ্নিত করছেন। তারা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা করবার ইখতিয়ারই নাই, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত অপরাধীদের বিচার করতে, এবং তারা বিচার করবে বিদেশি আগ্রাসী বাহিনীর। তাদের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীগুলোর বিচারের কোনো এখতিয়ার বা সিদ্ধ আইন নাই। কাজেই এই যে ভলকার তুর্ক বলে বসলেন যে আন্তর্জাতিক আইনে নিশ্চিত হয়েছে যে কঠোর মানদণ্ড, তার ভিত্তিতে বিচার হতে হবে, তাতে সেনাবাহিনী বরং তার হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন তারা তাদের সামরিক কর্মকর্তাদের তুলে দিচ্ছে না, সেই বিষয়টি আরো পাকাপোক্ত করতে একটা যুক্তি পেয়ে গেল। কাজেই ডক্টর ইউনূস যে ভাষায় কথা বলাতে চাইছেন ভলকার তুর্ক সহ তার বিদেশি বন্ধুদের, এখন হঠাৎ এটা পরিষ্কার যে তারা আর সে ভাষায় কথা বলছেন না। ভলকার তুর্ক রীতিমতো ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন যে গুম থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে, যেগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। ভাবুন, গুমের থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিবৃতি দিতে ভলকার তুর্ককে বলেছেন ইউনূস। আর ভলকার তুর্ক কিনা তার সঙ্গে সাংবাদিক ও সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত অনেকের বিরুদ্ধে যে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইন সহ ফৌজদারি মামলা করেছে সেগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে আহ্বান জানাচ্ছে। কারণ ভলকার তুর্কের এখন আর উপায় নাই শুধু ইউনূসের কথা শোনার। হিউম্যান রাইটস ওয়াচ কদিন আগে বিবৃতি দিয়ে বলেছে যে ইউনূস সরকার যথেচ্ছভাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মী, তাদের সমর্থক বা সহযোগী হিসেবে বিবেচিত সাংবাদিক, শিল্পী, যার তার বিরুদ্ধে ইচ্ছামতো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন জামিন ছাড়া কারাগারে আটক করে রাখছে। সব নিবর্তনমূলক মামলা আর কারাগারের ভেতর এ ধরনের নির্যাতনের পরিবেশ, আর আদালতে এ ধরনের সাজানো মামলা দিনের পর দিন পরিচালনা করে যেতে পারছে। কাজেই ডক্টর ইউনূস ওয়াকারুজ্জামানকে যেই অস্ত্র, যে দাওয়াই দিয়ে এখন ঘায়েল করতে চাইছেন, সে দাওয়াই দিয়ে ঘায়েল করতে পারছেন না। কিন্তু ওয়াকার আর ইউনূস তারা কি তাহলে দুইজন দুই জায়গায় থেকে একটা আপোষ রফা করে সামনের দিনগুলোতে আরো পথ চলতে পারবেন? বিএনপির যেটা শঙ্কা, যেখান থেকে সাবধান করছেন, সেই শঙ্কাটাই আসলে বাংলাদেশের একটা বিশাল অংশের মানুষকে শঙ্কিত করে রেখেছে। ডক্টর ইউনূসের যে রাজনৈতিক পরিকল্পনা, মহাপরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে আছে দীর্ঘ সময়ের অস্থিরতা, অরাজকতা, অশান্তি সৃষ্টির পরিকল্পনা। যেই অস্থিরতা, অশান্তি, অরাজকতা বাংলাদেশের ক্ষমতায় তাকে আরো সুদীর্ঘ সময় অধিষ্ঠিত রাখবে, যাতে মাসে মাসে অন্তত বাংলাদেশের করের পয়সায় তিনি বড় বাহিনী নিয়ে বিদেশ অন্তত ঘুরে আসতে পারেন আর সংস্কার বিচার খেলাটা চালিয়ে যেতে পারেন। সেই পরিকল্পনার কথা মাথায় রাখলে সন্দেহ করবার, আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে যে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, ওয়াকার বাহিনীর বিরুদ্ধে ডক্টর ইউনূসের অভিযান, ডক্টর ইউনূসের অভীষ্ট লক্ষ্য এখনো সাধিত হয়নি, অভিযান এখনো শেষ হয়নি। তিনি সুনির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে এগোচ্ছেন, আর ওয়াকার বাহিনীকে ইউনূসকে প্রতিহত করবার জন্য নিশ্চিতভাবে একটা কৌশল বের করতে হবে, না হলে
এক পক্ষের সঙ্গে এক পক্ষের লড়াইয়ে যতদিন বিজয় না আসবে ততদিন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ফুঁসবে। ঝড়ের আগের সেই গুমট পরিস্থিতি নিশ্চিতভাবেই বহাল থাকবে। এই লড়াই কত দূর যায়, এই লড়াই কবে মুখোমুখি লড়াইয়ে পরিণত হয়, আর এ থেকে কে জেতে কে হারে সেটা দেখবার জন্যে আমাদের দম বন্ধ করে অপেক্ষা করতে হবে। কারণ মনে রাখতে হবে, এই লড়াইয়ে কোনো পক্ষ এককভাবে জিতে বেরিয়ে আসবে সে সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ থেকে 10 দিন আগে, গত 6 অক্টোবর আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করে বলেছিলেন যে আমি এই তথ্য কোথায় পেলাম, কিন্তু আজকে 16 অক্টোবর যখন আপনাদের সামনে কথা বলছি, তখন আমার সেদিনকের বলা কথাটা আজকে অনেক বেশি এভিডেন্ট, অনেক বেশি এর সপক্ষে প্রমাণ আমি পেয়েছি। এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল আমি বলেছিলাম যে মোদির সাথে একটা সাক্ষাৎ করার জন্য, একটা ছবি তুলবার জন্য ডক্টর ইউনূস একটা ব্রিটিশ বেসড লবিস্ট ফার্ম ভাড়া করেছে $1,88,000 দিয়ে। তো এই ঘটনাগুলো সব ইন্টারলিঙ্কড এবং সম্প্রতি ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি আসছেন সার্জিও গার, হোয়াটএভার যেভাবে উচ্চারণ করুক, সার্জিও গার, তিনি কিন্তু প্রফেশনাল ডিপ্লোম্যাট না। তারপরেও ট্রাম্পের ভীষণ ট্রাস্টেড এবং ট্রাম্পের পলিটিক্যালি ভেরি ক্লোজ, এবং ট্রাম্পের নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো ট্রাম্প কেন সার্জিও গারকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠালেন, একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না পাঠিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার যেটা মনে হয় যে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি একজন কূটনীতিকের চাইতে তিনি ব্যক্তিগত বিশ্বস্ত একজন বন্ধুর উপরে নির্ভর করতে চেয়েছেন। কারণ ডিপ্লোম্যাটরা অনেক সময় সরকার যা চায় হুবহু সেটাই সেইভাবে যে করে তা না, তাদের অনেকের সাথে আবার মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক থাকতে পারে। তো সেই ঝুঁকিটা ট্রাম্প ভারতের ব্যাপারে নেয়নি। আপনারা জানেন যে ট্রাম্পের নির্বাচনে আগে আমরা সবাই জানতাম বা বলা বলি হয়েছে যে ট্রাম্প আর মোদির সম্পর্ক ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং মোদির সমর্থক যারা মার্কিন ভোটার, ভারতীয় বংশোদ্ভূত, তারা অনেকেই ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পক্ষে কাজ করেছেন। আমরা তারপরে 13ই ফেব্রুয়ারি দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তো সবকিছুই খুব ইন্ডিকেট করছিল ট্রাম্প মোদির একটা ভালো সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই ভবিষ্যতে মার্কিন ভারত সম্পর্কের একটা সিগনিফাই করছিল যে এটা আসলেই চমৎকার একটা সম্পর্ক হবে। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ এবং বাণিজ্য রিলেটেড অনেক ঘটনায় ভারত এবং আমেরিকার সম্পর্কটা বেশ টানাপোড়েনের মধ্যে পড়ে, এবং সেই টানাপোড়েনের জন্য আসলে ট্রাম্পের দায় আমার মনে হয় অনেক বেশি, এবং ট্রাম্প নিজেই এই সম্পর্কটাকে, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটা ঝুঁকিপূর্ণ সম্পর্কে নিয়ে গিয়েছিল। এবং ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় খেলেছে, কোনো বাড়াবাড়ি করেনি, কোনো কথাবার্তা কম কথা, কিন্তু কাজে ভারত দৃঢ়তা দেখিয়েছে। সম্প্রতি আবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প এই যে মিশরে যে গাজা বিষয়ক যে বক্তৃতাটা করলেন, পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দাঁড়িয়ে বললেন ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, এবং পেছন ফিরে আবার শেহবাজ শরীফের দিকে তাকিয়ে বললেন, এবং শেহবাজ শরীফের তখন মুখটা কালো ছিল, তো ট্রাম্প বললেন যে ইটস নট ভেরি নাইস। তো যাই হোক, এরপরে এই যে সার্জিও গার এই রিসেন্টলি অক্টোবরের ফার্স্ট উইকে, আমি যখন 6 অক্টোবর বলেছিলাম, তিনি ভারতে এসেছেন, তিনি রাষ্ট্রদূত হিসেবে তার যে ফর্মালিটিস গুলো কমপ্লিট করেছেন, এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সবার সাথে দেখা করেছেন, এবং অনেকটা প্রথা ভেঙে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথেও দেখা করেছেন। এর জন্য ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন ছিল, ভারতীয় সরকার সেই অনুমতিটা দিয়েছে। তিনি সবার সাথে কথা বলেছেন, 11টা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে ভারতীয় সরকারের পক্ষে এবং
এই মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে। তার 11টা বিষয় নিয়ে কথা বলেছেন। এই 11টা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল, একটা ইস্যু ছিল বাংলাদেশ। এবং ভারত কিন্তু আমেরিকার সাথে যত নেগোসিয়েশনে গেছে অধিকাংশ সময় বাংলাদেশ কিন্তু ভারত আলোচনার টেবিলে এনেছে বাংলাদেশকে নিয়ে। কারণ বাংলাদেশের বর্তমান যে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা স্বাধীন গণতান্ত্রিক উদারপন্থী দেশ থেকে যে ইসলামপন্থী জঙ্গি ভিত্তিক একটা দেশের দিকে রওনা দিচ্ছে, সেই জায়গাটায় ভারতের একটা কনসার্ন রয়েই গেছে। সো ভারত সবসময় আলোচনার টেবিলে এটা রেখেছে। এবং সার্জিও গারের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে। সার্জিও গার ফিরে গেছেন, আমেরিকায় ফিরে গিয়ে আবার এসেছেন। তার মানে এই যে এই ট্রাম্পের একদিকে ইন্ডিয়ার প্রশংসা করা, আবার সার্জিও গারের এই অ্যাক্টিভিটিস, এগুলো প্রমাণ করে যে ট্রাম্প ভারতের সাথে সম্পর্কটা রিবিল্ড করতে চাচ্ছেন, যেটা মাঝখানে টানাপোড়েনের মধ্যে পড়েছিল। এবং ভারত মার্কিন এই সম্পর্কের একটা অংশ কিন্তু বাংলাদেশ। তো ন্যাচারালি এখন আমেরিকা যেটা বলছেন, এই যে এই আলোচনা আমেরিকা এবং ভারতের যে আলোচনা, সেই আলোচনায় এখন আবার আমেরিকা এগ্রি করেছে যে ভারতকে সাথে নিয়েই তারা বাংলাদেশের ব্যাপারে পলিসি ফর্মুলেট করবেন, বা যে কাজগুলো করেন সেটা একসাথে মিলে করবেন। সেই যে ট্রাম্প বলেছিলেন, বা ভারতের চোখেই তারা বাংলাদেশকে দেখবেন, অনেকটা এই রকম একটা জায়গায় পৌঁছেছে। এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখলাম যে ভারতে 14ই অক্টোবর 4 জন সামরিক গোয়েন্দা সংস্থার, মানে আর্মি ইন্টেলিজেন্সের 4 জন অফিসার একজন মেজর জেনারেলের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন, এবং তাদের টিমে আরো 14 জন আছে। সো দ্য টোটাল টিম ইজ 18। হ্যাঁ, তো তারা আজকে তাদের ফিরে যাওয়ার কথা ছিল 16ই অক্টোবর, কিন্তু তারা একদিন এক্সটেন্ড করেছে। তারা আগামীকাল সেকেন্ড হাফে, মানে সন্ধ্যায় বা রাতে ফিরে যাবেন। সো এটা তারা বাংলাদেশে আসছেন, বাংলাদেশের কিছু বিষয় তারা সরাসরি দেখছেন। এই প্রথম এই ডক্টর ইউনূস অবৈধ ক্ষমতা দখলের পরে এই প্রথম ভারতীয় সামরিক একটা এই লেভেলের প্রতিনিধি দল বাংলাদেশে আসলেন। এতক্ষণ তো শুধু পাকিস্তানি প্রতিনিধি দলই আসতেছিল। এরা রামুতেও গেছেন, কক্সবাজারের। এরা সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, সবকিছু দেখে যাচ্ছেন, কিছু বার্তা দিয়ে গেছেন, আবার কিছু মেসেজ ভারত সরকারের জন্য নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে যে থিংস আর চেঞ্জিং। বাংলাদেশের ব্যাপারে ভারত প্ল্যান A, B, C করে রাখছে আর কি। প্রথমত হলো যে ডক্টর ইউনূসকে একটা সসম্মানে সেফ এক্সিট দেওয়া হবে। তিনি যদি না যেতে চায় তাহলে তাদের প্ল্যান B কাজ করবে, সেটাও যদি না আসে প্ল্যান C কাজ করবে। এখন এই যে চেঞ্জগুলো হচ্ছে, যেগুলো আমি আপনাদের বললাম, এটা ডক্টর ইউনূসও জানেন, এবং এটি জানার পর থেকেই তিনি মরিয়া হয়ে গেছেন। তিনি আসলে যে কোনোভাবেই ক্ষমতায় থাকতে চান। গতকাল তার একজন উপদেষ্টার সাথে আমার সোর্সের ব্যক্তিগতভাবে ফোনে আলাপ হয়েছে, এবং সেই উপদেষ্টা বলেছেন যে তারা অনেকদিন ক্ষমতায় থাকবেন। বলেছে যে স্যার অনেকদিন ক্ষমতায় থাকবেন ইউনূস স্যার, এবং নির্বাচন হবে না। বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল, জামাত এখনো সেই সমর্থনটা অর্জন করেনি সারা দেশে যেটা নিয়ে তারা ক্ষমতায় যাবে। সো সব মিলিয়ে তালগোল পাকায় তারা ক্ষমতায় থাকবে। এটা হলো ডক্টর ইউনূসের একজন খুব ঘনিষ্ঠ উপদেষ্টার কথা। কিন্তু ডক্টর ইউনূস বুঝতে পারছে যে মানে গণেশ উল্টে যাচ্ছে। তিনি এর আগে কয়েকটা স্টেটমেন্ট করেছিলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সাথে আমেরিকা আছে। যারা আমার শোগুলো নিয়মিত দেখেন একটু রিলেট করবেন। আবার তারও অনেক আগে তিনি এই ভারত নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছে। খুব রিসেন্টলি তিনি আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সচিবকে ডেকেছিলেন, এবং সিনিয়র সচিবকে ডেকে তিনি বলেছেন যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো আইসিটি প্রজেক্ট আছে, এই যে আইটি রিলেটেড প্রজেক্ট আছে। তো সিনিয়র সচিবকে ডেকে বলছে যে কোথায় কোথায় কি প্রজেক্ট আছে এগুলো আপনি লিস্ট করেন, আপনি সব জায়গায় সবার সাথে যোগাযোগ করেন, এবং মেক শিওর যে এই প্রজেক্টগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। তাদের যে যে সাপোর্ট লাগে আপনি ইন্ডিয়ান সেই সব প্রজেক্টকে সব সাপোর্ট দিবেন। তো সচিব খুব অবাক হয়েছে, কারণ যখন ক্ষমতার রদবদল হয় শুরুর দিকে, এই যখন সচিব জানতে চেয়েছিল যে ইন্ডিয়ান এইসব আইটি প্রজেক্ট কি করবে, এই ডক্টর ইউনূসই বলেছিল যে ওগুলো একটু রাখো, ওগুলো নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু না, ভারতকে পাত্তা দেওয়ার দরকার নেই। তো মাত্র 13 মাসের মাথায় ডক্টর ইউনূস একদম ইউটার্ন করছে। তো সচিব সভাপতি খুব বিস্মিত হয়েছে। কিন্তু এই যে ইউনূসের ইউটার্ন, এই যে আপনার লবিস্ট ফার্ম দিয়ে মোদির সাথে দেখা করা, একটা ছবি তোলার আকাঙ্ক্ষা, এই সব কিছুর মূলেই হলো এই যে ইন্ডিয়া আর আমেরিকার রিলেশনশিপটা আবার নতুন করে ইভলভ করতেছে। তো এই সম্পর্কের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে, এবং ভারত এই বিষয়ে অনেক সক্রিয়। বাংলাদেশের ভেতরেও
মানুষ কিন্তু ডক্টর ইউনূসের প্রতি অনেক আগেই আস্থা হারিয়েছে। এটা আমার চাইতে আপনারা যারা বাংলাদেশে থাকেন, যারা বাংলাদেশে প্রতিদিনটা যাপন করেন, তারা অনেক ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, রাজনীতিতে অনেক পজিটিভ চেঞ্জ হচ্ছে যেগুলো ডক্টর ইউনূসের বিপক্ষে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে, স্বাধীনতার চেতনার পক্ষে। এবং বিএনপি তারা ক্রমশ তাদের অবস্থান হারাচ্ছে এবং বিএনপিকে যে নির্বাচনের টোপটা দিয়ে রেখেছে, গতকাল চাকসু নির্বাচনে আপনারা দেখেছেন মাত্র 2টো আসনে ছাত্রদল জিতেছে, বিপিজিএস সহ অধিকাংশ বাকি সব আসনে শিবির জিতেছে। তো এই অবস্থায় আমরা দেখি গণেশ উল্টে যাচ্ছে, খেলা ঘুরে যাচ্ছে। ডক্টর ইউনূস এখন সেফ এক্সিট নেবেন না কি করবেন সেটা তার বিষয়। 1990 সালের পর 91 সালে যে নির্বাচন হলো, 91, 96 এবং 2001, এই 3টা নির্বাচন আমরা মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে পেয়েছি এবং সেই নির্বাচনগুলো 90-এর পর থেকে ধরলে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। এরপর 2008-এর যে নির্বাচনটা হলো, কারণ 1/11-এর ঘটনাটা যেহেতু আমরা জানি, সুতরাং 2008-এর নির্বাচনের যে ফলাফলটা সেটা খুব অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটা নির্বাচন হয়েছিল। সেই কথাটা বাংলাদেশের অন্যান্য অনেক বড় দলের নেতাও সম্প্রতি বলেছেন এক সাক্ষাতে। অর্থাৎ বোঝা যায় যে সেই নির্বাচনটা ছিল অ্যারেঞ্জড নির্বাচন। অ্যারেঞ্জ নির্বাচন বলতে এই যে যেহেতু তখন বিএনপির কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছিল 1/11-এর নামে, সুতরাং তার কাছে আর ক্ষমতা ফেরত আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য যত সূক্ষ্ম পার্থক্য বা সূক্ষ্ম কারচুপি বলতে যা বোঝায় সেটা দেখিয়ে যাদেরকে ক্ষমতায় আনা হলো, সময়ের ব্যবধানে তারা পতিত সরকার, মানে স্বৈরাচারী সরকার থেকে 2024-এ পতিত সরকারে রূপান্তরিত হলো। এবং সেই সরকারকে অপসারণ করার পর, অর্থাৎ সরকার প্রধানকে অপসারণ করার পর একটা কথা আসলো রাষ্ট্রপতিকে অপসারণ, কিন্তু সেই রাষ্ট্রপতিকে অপসারণ করা নিয়ে দেখা দিল দ্বন্দ্ব এবং ফাইনালি যাদের ইচ্ছায় বা রাজনৈতিক দলের ইচ্ছায় যেভাবেই হোক তাকে সরানো হয়নি। এই যে সরানো হয়নি, রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় নাই, এটা কিন্তু কোনো রাজনৈতিক ভুল ছিল বলে আমি মনে করি না। আজকে সেটা বোঝা যাচ্ছে, বা সে তখনও বোঝা যাচ্ছিল যে ওটা ছিল একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্র শিকার তখনকার বাংলাদেশের রাজনৈতিক দলেরও কেউ কেউ হয়েছেন। কেন হয়েছেন সেটা আমি জানি না, তবে সেটা যে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল এবং সেটার খেসারত আশা করি সেদিনকার ষড়যন্ত্রে যারা ছিলেন তারা মোটামুটি সেইটার জন্য ফল পাবেন বলে মনে হয়। কারণ সেদিন রাষ্ট্রপতিকে অপসারণ না করার ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল সেগুলো কিন্তু মানুষের যে তখনকার যে চেতনা তার বিরোধী ছিল, এবং যেই চেতনার ভিত্তিতে সরকারের পরিবর্তন হলো তার পরিপন্থী হয়েছে। যাই হোক, সেই ঘটনা পার হয়ে আমরা যখন চলে আসলাম, ইতিমধ্যে বাংলাদেশের মামলা হলো, বিভিন্ন পতিত সরকারের নেতা, মন্ত্রী, সাবেক মন্ত্রী, তাদের বিরুদ্ধে মামলা হলো। কেউ কেউ এখনো ভিতরে কঠিন অবস্থায় আছেন, আর কেউ কেউ দিব্যি আরামে একেবারে বীরের বেশে পলকে জামিন পেয়ে গেছেন। এর মধ্যে যেমন ধরুন, আমি একটু আগে বললাম যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল রাষ্ট্রপতিকে অপসারণ না করাটা। একইভাবে যদি বলি, একজন সেই পতিত সরকারের একজন সাবেক মন্ত্রী, তার বাসায় সম্প্রতি 3 জন রাষ্ট্রদূত দেখা করেছেন, এবং দেখা করেছেন যখন ওখানে বসে তো আর হয়তো গল্পগুজব হয় নাই, কিংবা পিকনিকের নামেও যান নাই, কারণ ওনারা রাষ্ট্রদূত, ওনারা মস্করা করতে কোথাও যান না। এবং যেখানে গেছেন, আমি যদি তাকে সম্পূর্ণ ভালো মানুষও ধরে নেই, তাহলে যদি ধরে নেই, তাহলে কি দূতাবাসের লোকগুলো গিয়ে তাকে কি বিষয়ে প্রস্তাব দিয়েছেন বা কি আলাপ করেছেন আমরা জানি না। কিংবা একজন হত্যা মামলা সহ 6টা মামলার আসামি এরকম সাক্ষাৎকার দিতে পারেন কি পারেন না, আমি ফর গডসে আমি এটা নিয়ে আমি কোনো সমালোচনা, নিন্দা কিছুই করছি না।
কিন্তু আমার প্রশ্ন ওখানে নয়। প্রশ্ন হচ্ছে যারা রাজনীতি করেন তারা তো পতিত সরকারের বিরুদ্ধে শক্তি। এই যে তার বাসায় গেল, কথা বলল, সেখানে এটা নিয়ে কেউ কেউ বলেছেন, কেউ বহির্বিশ্ব থেকেও বলেছেন, আবার সেই বহির্বিশ্বের ব্লগার বা ইনফ্লুয়েন্সারের রেফারেন্স দিয়ে এখানেও কেউ বলেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে হত্যা মামলার সহ 6টা মামলার আসামির বাড়িতে এবং সে পতিত সরকারের সাবেক মন্ত্রী, সেটা যেতে পারে কিনা, কিংবা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা আছে। তারপরেও কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক দল এমন কোনো জোরালো বক্তব্য দিচ্ছেন না, অন্তত এখন পর্যন্ত। তাহলে কেন এই যে বক্তব্য দিচ্ছেন না, সেটা কেন? নির্বাহী আদেশ যে মানতেছেন না, সেটা নিয়ে সরকার কি করছেন? আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি কিন্তু এটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমি চিত্রটা তুলে ধরছি যে আমাদের রাজনীতির ধরন এবং আমাদের রাজনীতির যারা করেন, বড় বড় রাজনৈতিক দল যারা নির্বাচন করে সামনে ক্ষমতায় আসবেন কিংবা বিরোধী দলে যাবেন, তাদের ভূমিকা। এরপরে আসেন, এটা কি তাহলে যে বক্তব্য যারা দিচ্ছেন না, তারা কি পতিত সরকারের যারা ছিল তাদের ভোটের আশায়, মানে জুলাই চেতনার বিপক্ষে থাকলেই হয়তো পতিত সরকারের ভোটগুলো পাওয়া যেতে পারে? যদি জুলাই চেতনার বিপক্ষে থাকলেই ভোটগুলো পাওয়া যায়, এরকম চিন্তা যদি কেউ করেন, তাহলেও তো এই দূতেরা যে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করলো, দেখা করলো, তার প্রতিবাদ করা উচিত। কেননা সেটা তো তাদের ওই দলটার নির্বাহী কার্যক্রম, মানে নির্বাহী আদেশের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আছে। কেন করছে না? এই যে কেন করছে না, তাহলে কি ওই পতিত সরকারের যে ভোটাররা তাদের ভোটগুলোর আশায়? এখানে তো দুটো জিনিস হতে পারে। একটা হইলো, এটা নিয়ে যারা সোচ্চার হবেন এটার বিরুদ্ধে, তারা জুলাই চেতনার পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হতে পারেন, সেক্ষেত্রে হয়তো ওই ভোটগুলো থেকে বঞ্চিত হবেন পতিত সরকারের ভোটারদের। আর যদি এটার পক্ষে সাফাই না গিয়ে নীরব থাকেন সব পক্ষ, তাহলে কি পতিত সরকারের ভোটারদের ভোট আসবে? নিশ্চয়তা কি? হয় বলতে হবে যে তার বাসায় যে গেছে এবং সাক্ষাৎ করেছে এটা সঠিক এবং দল নিষিদ্ধ করা হয় নাই, নির্বাহী আদেশে দলের কার্যক্রম বন্ধ করা সঠিক হয় নাই, এই ডাকে সোচ্চার হতে হবে। আর নয়তো বলতে হবে যেহেতু নির্বাহী আদেশে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আছে, সুতরাং এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। দুটোর একটা করে নিজেদের আইডেন্টিটিটা সামনে প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। এখন হলো সামনে যে নির্বাচনটা আছে, সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে, সেটা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য হবে স্বাভাবিকভাবে। কেননা আমরা জানি এটা একটা বড় দল এবং তাদের এই মুহূর্তে যে অবস্থা এবং পতিত সরকার যে নাই, সুতরাং ভোটে তারা জিতবে বলে, জিতলে এটা গ্রহণযোগ্য। পাশাপাশি জুলাই চেতনার বিষয় একটা বিরাট ফ্যাক্টর আছে। এখন এই জুলাই চেতনার যে ফ্যাক্টরটা, জুলাই চেতনার পক্ষে যারা আছে ভোটাররা যদি বিবেচনায় নেয়, এবং সেই বিবেচনায় যে এখন যে দুইটা দলের মধ্যে একে অপরের প্রতিদ্বন্দ্বী, আমরা যে জায়গাটা এখন পর্যন্ত আছি, যদি সেইটা বিবেচনায় নেয় এবং রিভার্স হয়ে যায় কোনো কারণে, যে যারা আসা স্বাভাবিক ক্ষমতায় তারা আসলো না, দেখা গেল অপর একটা দল যদি ক্ষমতায় এসে পড়ে, তাহলেও যে খুব বেশি মানুষ আশ্চর্য হবে সেটা কিন্তু নয়। কেন নয়? ইতিমধ্যে জাকসুর নির্বাচন আমরা দেখেছি এবং সেই নির্বাচনী ফলাফল মেনে নিল সবাই, আবার সেটা নিয়ে বিতর্কও করছে কেউ কেউ, কিন্তু আলটিমেটলি তাদের বিজয়টা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। সুতরাং মানে সামনে যে নির্বাচনটা, যেহেতু আগামী নির্বাচনে জুলাই চেতনার পক্ষ বিপক্ষ একটা ফ্যাক্টর, কারণ 53 বছর স্বাধীনতার পক্ষ বিপক্ষ একটা ফ্যাক্টর ছিল, সেটা ছিল মানে কি বলে এটাকে,
ওটাকে ক্যাশ করা, ওই নামটাকে বিক্রি করা, ব্যবহার করা, আর কিচ্ছু না। বাট এবারের যে ঘটনাটা, এটা তো মাত্র এখন থেকে 14-15 মাসের আগের ঘটনা, সুতরাং এটার একটা বিশাল ইম্প্যাক্ট আছে। সুতরাং এইটাকে বিবেচনায় নিয়ে যদি ভোট সুন্দর হয় এবং যাকে মনে করা হচ্ছে যে বিরোধী দলে যাবে, তারা যদি ক্ষমতায় আসে, তাতেও খুব একটা আশ্চর্যের কিছুই হবে বলে মনে হয় না। পাশাপাশি যেহেতু রাজনীতির একটা টার্ময়েল সিচুয়েশন এখন এখানে চলমান, সুতরাং এই যে একে অপরের প্রতিদ্বন্দ্বী যে দলগুলো আমি মনে করি যারা আছেন, আমার খুব ভেঙে বলার প্রয়োজনে তারা জানেন এখন যে দুটো দল একে অপরের প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক দলের সাথে কিন্তু যেহেতু গ্লোবাল ভিলেজের লোক, দেশ বাংলাদেশ, জাতিসংঘের একটা সদস্যদের বাংলাদেশ, সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক থাকাটা খুবই স্বাভাবিক প্রত্যেকটা দলের সাথে, এবং সেটা দৃশ্যমান যে দুই প্রতিদ্বন্দ্বী দলেরই এই মুহূর্তে বিভিন্ন অ্যাম্বাসেডাররা তাদের সাথে দেখা করছেন, কথা আদান প্রদান হচ্ছে, এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু এখন দুইটা প্রতিদ্বন্দ্বী দলেরই আন্তর্জাতিক সম্পর্ক আছে, আন্তর্জাতিক সম্পর্ক যেহেতু আছে, সেহেতু সেই সম্পর্কের ক্ষেত্রে নির্ভর করে যে ওই সম্পর্ক আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে যদি এই দুই প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নিয়ে একটা চিন্তাভাবনা চলে এবং সমঝোতায় আসে, এবং তার ভিত্তিতে যদি অ্যারেঞ্জড নির্বাচন হয়, আমি বলছি না হবে, কারণ যে পরিস্থিতি আমি দেখছি তাতে একেবারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে, দেশের কিছুই তো ঠিক হয়নি। সেই 5ই আগস্ট যেখানে ছিল সেখানেই বসে আছে। সংস্কারে কিছু প্রস্তাব হয়েছে, নির্বাচনের একটা রোডম্যাপ আসছে, এদিকে ঐক্যমত্য কমিশনে আলাপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আলটিমেটলি কোনো সুরাহা হয় নাই। যেহেতু হয় নাই, সুতরাং ফাইনালি যদি কোনো কারণে অ্যারেঞ্জড নির্বাচন করতে যায় 2008-এর মতো, আমি মনে করি, সেক্ষেত্রে ওই যে দুইটা দলের যে আন্তর্জাতিক সম্পর্ক যাদের সাথে, যে দেশগুলোর সাথে আছে, তারা যদি একটা সমঝোতায় চলে আসে, এবং সেই সমঝোতায় চলে এসে যদি এই দুই প্রতিদ্বন্দ্বী দলের যে কাউকে ক্ষমতায় নেয়, সেটাও হতে পারে। এবং হলে যারা ক্ষমতায় গেলে খুব আশ্চর্য হতো মানুষ, তারাও যদি ক্ষমতায় যায় তাতেও খুব একটা আশ্চর্য হবে বলে মনে হয় না, কেননা সেই লক্ষণগুলো ইতিমধ্যে আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। সুতরাং বলা যায় না কোথা থেকে কি হয়, কেমন নির্বাচন হয়। দেখা যাক, সময়ের জন্য অপেক্ষা।